মাঝরাতের ভৌতিকতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো গত পর্বে আমাদের একজন ব্যক্তি অনুপস্থিত ছিল, অর্ণব পলাশ। সে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে, তো তার জন্য আমরা সবাই দোয়া করব, আর সে আসার জন্য আমরা সবাই খুবই আনন্দিত। তো আজকে আমরা সরাসরি তার ঘটনায় চলে যাব, আর গত পর্বের যে ঘটনাগুলো ছিল কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে এখন থেকে আমাদের জিমেইলে অবশ্যই ঘটনা পাঠাতে পারবেন, আপনাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে। আর জিমেলটা হলো মাঝরাতের ভৌতিকতা। এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান অবশ্যই সেখান থেকে ঘটনা আমাদেরকে পাঠিয়ে দেবেন, ভয়েস রেকর্ড করে অথবা মেইল লিখে। তো বেশি কথা না বাড়িয়ে আমি অর্ণব পলাশের কাছে চলে যাচ্ছি। সে আজকে কি ঘটনা শেয়ার করবে আমরা সবাই শুনবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কালকে বা নেক্সট আগের যে এপিসোডটা হয়েছে ওটাতে আমি অনুপস্থিত থাকার জন্য সবাইকে অসংখ্য সমবেদনা জানাচ্ছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, যেই কারণে আসতে পারিনি। তো আজকে আমি যে ঘটনা সরাসরি যাব সেটা শর্টকাটে চলে যায়। ঘটনাটা 2014 সালের ঘটনা। আমার এক কলিগের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা ছিল। তো ওনার কাছ থেকে আমি কালেক্ট করেছি, কিন্তু আমি ওনার জায়গায় আমার নিজেকে বসিয়ে আমি উপস্থাপন করতে চেষ্টা করছি। প্রথমে আমাদের ওই দিন ডিউটিটা একটু বেশি ছিল, 12টার দিকে ছুটি হয়। ছুটি হওয়ার পরে শুনশান এলাকা, তখন ওই জায়গায় আশেপাশে তেমন বাড়ি ঘর ছিল না। অফিস থেকে বের হওয়ার পরেই তার সাথে আরেকজন ছিল, আমার সাথে আরেকজন ছিল, যিনি 5 মিনিট হাঁটার পরেই ওনার বাসার সামনে চলে আসে। তারপর তিনি তার বাসায় চলে যায়। দেন আমি অফিস থেকে আপনার বাসাটা কত দূরে? আমার বাসা প্রায় 20 মিনিট, যদি আমি গাড়ি দিয়ে যাই 20 মিনিট লাগবে। আর যদি আমি অনেক দূর, তাহলে হাইটা যাই তাহলে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে যাবে। হ্যাঁ, তো আমি একটা রিক্সা সন্ধান করছিলাম, জানি আমি রিক্সা পাই বা গাড়ি পাই। ওই দিক দিয়ে আবার বড় কোনো গাড়ি চলে না, আর এটা আগে ভালোভাবে বলে দিই, বড় কোনো গাড়ি চলে না, শুধু রিক্সা। আর এমনিতে যদি সিএনজি টিএনজি থাকে ওগুলা যায়। তো আমি রিক্সা খুঁজছিলাম, রিক্সা খুঁজতে প্রায় অনেক দূর হাইটা এসে পড়ছি। তারপর রিক্সা পাইতেছিলাম। তো আধা ঘন্টা হাঁটার পর দেন একটা রিক্সাই আসতেছিল অনেক জোরে। হ্যাঁ, জোরে একটা বৃদ্ধ লোক যিনি রিক্সাটা চালাচ্ছিলেন। তো উনি আমাকে দেখেই আর কোনো কথা বলে নাই, আমারও থামতে বলা হয়নি, আমি বলি নাই যে থামেন। উনি অটোমেটিকলি আমার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আমি বললাম ভালোই হলো, তাহলে এই রিক্সায় করে চলে যাওয়া যায়। তো ওনার রিক্সায় উঠলাম। ওঠার পর উনি জিজ্ঞেস করলো না যে কোথায় যাব কি বা আশয় বিষয়, এগুলো কিছুই বললো না। আমিও বললাম যে মামা তাহলে সোজা যাও বলার সাথে সাথে উনি রিক্সা নিয়ে সরাসরি চলে যাচ্ছে ওই সোজা পথ দিয়েই। যেতে যত সময় যাচ্ছিল তত যেন অন্ধকারটা আরও গাঢ় হচ্ছিল, এরকম ফিল হইতেছিল আমার। আর এলাকাটা তখন গরমের সময় ছিল, কিন্তু আমি তখন ঠান্ডা একটা অনুভূতি পাচ্ছিলাম, ঠিক আছে। তো ওরকম হওয়ার পর আমি ভাবছি যে হয়তো বা মাঝরাত, এই কারণে হয়তো ঠান্ডা বাতাস লাগতেছে, আমার কাছে ঠান্ডা লাগতেছে। তো ওই অবস্থায় উনি যাচ্ছে, আর মামার সাথে কথা বলতে চেষ্টা করতেছিলাম আমি, যে মামার ওই রিক্সাওয়ালা মামার সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম যে মামা কী অবস্থা, বাসা আসার বিষয় কি, এইসব অনেক কিছুই জিজ্ঞেস করছিলাম, কিন্তু ওনার থেকে আমি কোনো রিপ্লাই পাইনি। উনি ওনার মতো চালিয়ে যাচ্ছে আর কি। আমি ভাবলাম হয়তো বা উনি ক্লান্ত, যেই কারণে কথা বলতে চাইতেছে না। তো আমিও কথা বললাম না, আমি মোবাইল স্ক্রল করতে যাচ্ছি। আর আমি মাঝখানে ডিসক্রিপশন ওনার ডেস্টিনি বলে দিছি যে আমি ওই জায়গায় অমুক জায়গায় নামো, এটা বলে আমি ফোন নিয়ে স্ক্রল করতেছিলাম। করতে হঠাৎ করে ফোনে যখন চার্জ শেষ হয়ে যায়,
তখন আমি মানে খেয়াল করি যে উনি এমন একটা রাস্তা দিয়ে যাইতেছে যেটা আমার মানে গন্তব্যস্থল না, ঠিক আছে। তো আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা তুমি কোথায়, মানে আমাকে কোথায় নিয়ে যাইতেছো? তো উনি আর কোনো কথা বললো না, এমনিতেই শুধু মাথা ঝাঁকাইলো আর কি। মানে আমি তখন বুঝতে পারলাম যে উনি হয়তো আমার নিয়েই যাবে আমার জায়গা দিয়ে, কিন্তু উনি মনে হয় শর্টকাট মারছে। তো ওই দিক দিয়ে আবার রাস্তাটা একবারে কাঁচা ছিল আর আশেপাশে জঙ্গলের মধ্যে এলাকা। তো ওই জায়গা দিয়ে যাচ্ছে, তো আমিও হালকা ভয়ই পাচ্ছিলাম যে এত শুনশান এলাকা দিয়ে যাওয়াটা। ভয় তখন ভৌতিক কিছু নিয়ে ভয় পাচ্ছিলাম না, ডাকাত আসতে পারে বা এরকম কিছু যদি হয়ে চুরি থাকে, ছিনতাই নিয়ে আপনি চিন্তায় ভাবতেছেন। নিয়ে ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, তো হঠাৎ করে যাইতে যাইতে রাস্তাটা হঠাৎ করে কুয়াশা হয়ে গেল একবারে, মানে কুয়াশা, গাঢ় কুয়াশা হলে যেরকম হয় আর কি, সামনে কোনো রাস্তা দেখা যাইতেছে না, এরকম অবস্থা। তো ওই পর্যায়ে মানে আমি তখন কই, মামা আমি কি ফ্লাশটা জ্বালামো নাকি? উনি মাথা নাড়ায় বললো যে না, লাগবে না। মানে ওনার মুখ দিয়ে কোনো কথা ছিল না। পরে আমি আর জ্বালাই নাই, উনি ওইভাবেই যাইতে যাইতে হঠাৎ করে আবার ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হওয়ার পরে মানে একটা হাসপাতালের সামনে রাখি। হ্যাঁ, হাসপাতালের সামনে রাখার পরে উনি মানে আমাকে নামার জন্য ইশারা করে হাত দিয়া এদিক দেখা দিতেছে আমার, ঠিক আছে। দেখা দেওয়ার পরে আমি নামার পরে উনি টান দিয়া চলে গেল। আমি তখন মানে হতবাক হয়ে গেলাম, কি কারণে আমার এই জায়গায় রাখার পরেই মানে একটা মানে মহিলা আইসা কান্নাকাটি করতেছে যে আমার ছেলের খুব খারাপ অবস্থা, আমার ছেলেটার একটু বাঁচানোর করেন। পরে আমি এটা দেখে আমার মায়া লাগে যায়, যেই কারণে আমি আবার উপরে যাই। যাওয়ার পরে মানে খারাপ অবস্থা দেখে, মায়ের কান্না দেখে আমার খুব মায়া লাগে যায়, যে কারণে আমি উপরে যাওয়ার পরে দেখি কি বাচ্চাটার আসলে মানে সব আঁকা বাঁকা হয়ে রয়েছে, আর চোখগুলা যেমন খুইলা যেতেছে, এরকম একটা অবস্থা। ভৌতিকভাবে একটা মানে ভৌতিক অবস্থা আর কি, দেখে আমার পশম দাঁড়ায় গেছে। তো এটা দেখার পরে আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি, ঠিক আছে। তখন কোনো ডাক্তার ছিল না ওই জায়গায়, আগেই বলে রাখি। কিন্তু একটা নার্স ছিল, কিন্তু খুব উদ্ভট টাইপের একটা মহিলা, মানে বৃদ্ধ মহিলা, কিন্তু ওনারে নার্স মনে হইতেছিল। তারপরে আমি বললাম যে ডাক্তার কই এই জায়গায়? পরে ওই নার্সটা বললো ডাক্তার তো এখন চলে গেছে, ডাক্তার নাই। তারপরে আমি বললাম তাই আমি কি করতে পারি, আমি তো, আমার কাছে টাকাও নাই যে আমি হেল্প করব। তারপরে হঠাৎ করেই মানে সবার কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ধর মানে মানে হাসতেছে, বিকট একটা হাসি দিছে হাসপাতালে ওই সবাই আর কি। হ্যাঁ, নার্স আর কি, ওই নার্সটা বিকট একটা হাসি দিল, অট্ট হাসি দিয়া বলতেছে তুই আর কি হেল্প করবি, এখন আমাকে যা করার করতে হবে। এটা বলার পরে আমি ওই নার্সের যখন চেহারাটা দেখলাম, তখন আমি ভয়ে একটা মানে খিচা দৌড় মারার চেষ্টা করছিলাম। দৌড় মারার ফলে আমি কিছুর সাথে মনে হয় বাড়ি খাইছিলাম, বাড়ি খাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে পড়েছিলাম। পরে সকালবেলা কিছু লোক, এলাকাবাসী লোক আমারে পাইলো, পাওয়ার পর দেখে আমার একটা বাঁশঝাড়ের ঝোপে আমি পড়ে আছি। হ্যাঁ, ওই জায়গায় সেন্সলেস অবস্থায়। তো ওই জায়গা থেকে আমার উদ্ধার করে সবাই পানি টানি দিয়ে আমার বাসায় তখন ভালোভাবে দিয়ে আসে। এই ছিল আমার ঘটনা আজকে। সবার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে, কিরকম হলো সবাই জানায়, এটাতে আমরা আরো মোটিভেশন পাই। আপনি তখন পর্যন্ত বুঝেন নাই যে আপনাদের যে মনে করেন একটা হাসপাতালের সামনে নামে অস্বাভাবিক কোনো কিছু তখন না, মনে আমার হয়? তো অস্বাভাবিক ওই তখনই জঙ্গলের রাস্তাতে গেছে, তখনই আমার অস্বাভাবিক মনে না, হয়েছিল। আপনি যখন হাসপাতাল দেখলেন, হ্যাঁ, যে হাসপাতাল দেখার পর অস্বাভাবিক কিছু মনে হয়নি যে না তখন এরকম আমার আসলে সেন্সে কিছু কাজ করতেছিল না যে আমি কি করতেছি বা কি মানে কারণে আর কি আমার এই জায়গায় রাখা গেল। হাসপাতালে কেমনে একটা বড় বিল্ডিং সেকেন্ডের মধ্যে হয়তো বা আমার কাছে মনে হলো কি সব সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। আমার আমি যতটুকু নামলাম। মনে হচ্ছে যে মনে করেন ওই যে কুয়াশাটা যে ছিল, কুয়াশাটা হয়তো বা আপনি অন্য একটা জগতে চলে গেছেন, তখন কুয়াশাটাই বলতে অন্য পারে জগতের ওরকম। একটা দরজা ছিল যে আপনি হ্যাঁ, ওই জগতে চলে গেছেন। তখন আমার সেন্সেই কাজ করতেছিল না যে আমার সাথে কি ঘটতেছে। হ্যাঁ, হুম। আমি ওনার কথা মতোই শুনতাছি, কিন্তু আমি মানে ওনার সাথে কথাও বলার ট্রাই করি না ওইরকম ভাবে যে আপনি ওইরকম যে কারণে অস্বাভাবিক কিছু হচ্ছে এটা আপনি বুঝতে আমার পারেননি। ওরকম আর কি মানে মাথায় আসে নাই তখন, ঠিক আছে। আর কুয়াশা যাওয়ার পরে আমার মনে হয়েছে না, এটা অস্বাভাবিক কিছু হইতে পারে।
তারপরেও মানে আমি তখন আমার কন্ট্রোলে ছিলাম না, আমার কাছে এটা মনে হয়েছে, ঠিক আছে, আমি যত দূর ওনার থেকে শুনছি আমি ওইভাবেই প্রেজেন্ট করলাম। আচ্ছা আচ্ছা। তো অন্য পলাশের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে বন্ধুরাও এই মাঝরাতের ভৌতিকতার যে অনুভূতিটা সেটা সবার সাথে অনুভূতি নিতে পারে। আর ফ্যামিলি মেম্বারদের সাথেও যদি আপনারা চান সব ঘটনা শেয়ার করতে পারেন, কারণ আপনারা পরিবাররা যদি একসাথে মিলে ঘটনাটা শুনেন তখন কিন্তু অন্যরকম একটা পরিবেশ আসবে, আর পরিবেশটা কিন্তু তখন আরও ভয়ঙ্কর হবে। আর ধরেন আপনার বাড়িটা মনে করেন যে একটা বাঁশঝাড়ের আশেপাশে, তখন যদি রাত্রেবেলা আপনি দেখেন যে বাঁশঝাড়ের কোনো বাতাস নেই, বাঁশঝাড়গুলো নড়ছে, তখন কিন্তু অনুভূতিটা আরও একটু অন্যরকম ফিল হবে। তো এতটুকুই বলে আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। তো পরবর্তী ঘটনাটা খুরশেদ আলম শেয়ার করবে, ওনার কাছে চলে যাই, দেখি উনি কী ঘটনা শেয়ার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমার ঘটনাটা হলো মাহফিল নিয়ে। জি গ্রাম অঞ্চলের মাহফিল তো বুঝতেই পারছেন কীরকম হয়, সারা রাতই থাকে আর কি, ফজরের আজান পর্যন্ত। দুইটাই এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটেছে, আমার বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে, আমার সাথে না আর কি, আমার ফ্রেন্ড না। কারণ ওর ঘটনাটা আমার নিজেকে আমার ওর জায়গায় রেখে বলতেছি। ঘটনাটা হলো আপনার মঙ্গলবার রাত্রে আপনার জালসাটা, জালসায় আপনার সারা রাত 3টা পর্যন্ত ছিল না, আমি ছিলাম। জালসা বলতে মনে করেন মাহফিল, মাহফিলকে বুঝায় আপনাদের, এটা ক্লিয়ার করে নেন, কারণ অনেক সময় অনেক গ্রামে বুঝতে পারেন অনেক জিনিস হচ্ছে, মনে করেন অনেক গ্রামে জালসা বলতে বোঝায় যেমন নাচ গান, এই জিনিসটা বোঝায়। তো ক্লিয়ার করে নেন যে জালসা বলতে মাহফিল বোঝায়, আমাদের এখানে আর কি জালসা বলে। জি জি জি, ওইটা আর কি মাহফিল থেকে আমি 3টা মানে আমরা 3জন ছিলাম আর কি, মানে আমাদের 3টার পর আর কি ভালো লাগতেছিল না, রাত 3টার পরে। আর 3টার পরে মানে বড় মেন প্রধান বক্তারা চলে গেছে, তারপর তার ভালো লাগতেছিল না, তারপর মানে একটু পরে প্রায় খালি হয়ে যাচ্ছিল, 4-5-7 জন ছিলাম আমরা আর কি, মুরব্বি দিয়ে। জি, কিন্তু তার ভালো লাগতেছিল না, আমরা হাঁটা দিছি, আমরা 3জন হাঁটা দিছি বাসার উদ্দেশ্যে। তার মানে আমাদের বাসায় যাওয়ার আগে আপনার একটা বড় জঙ্গল পড়ার একটা সরকারি মেডিকেল পড়ে। জি, সরকারি মেডিকেল, ওইখানে আরও ঘটনা আগে পরে আমরা ছোট থাকতে শুনেছি, এখনো শুনি বাপ চাচাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওই জায়গাটা আপনার এখন অবশ্য দোকানপাট হয়ে গেছে, তো এই জায়গাটা আগের মতো না। আগে ধরেন হাসপাতাল দিয়ে তাকাইলে একটা লাইট জ্বলতো, টিউব নিভিয়ে জলে, এরকম একটা লাইট জ্বলতো, অন্ধকার একটা ভয়ের জায়গা এটা দেখে। আমরা যখন হাসপাতালে ওইখানে আসি 3জন, আমরা হাসপাতালে ওইখানে আসার সাথে যখন আসি ওই সময় হাসপাতালে যেমন মানে মাঝামাঝি আছে, আমরা গেটের মাঝখানে, ওইখান থেকে হাসপাতালের ভিতরতে মানে একটা ছোট বাচ্চা কান্দার মতো, কান্না করার আওয়াজ পাচ্ছি। ছোট বাচ্চা কান্দাছে, আওয়াজ পাচ্ছে। হ্যাঁ, আমাদের একটু ধারণা ছিল এই চলে এখানে এরকম হয়। এই জন্যে আমরা আবার আপনার মাহফিলে তো বুঝেন অনেক খেলনা টেলা পাওয়া যায়, লাইট, টর্চ লাইট, গ্যাস লাইট, নতুন স্টাইলের। ওই আমি আবার গ্যাস লাইট কিনেছি, আপনার যে লাইট জ্বলে না মাথায়, ওই গ্যাস লাইটটা কিনছি, অনেক লাইট জ্বলে, দূরে যায় তো, ওই জন্যে আগুনও জ্বলবে, গ্যাস লাইটও জ্বলবে, ওইটা কিনা হয়েছে। ওইটা কিনা ওইটা আমি আবার ওইখানে যাওয়ার পরে এই জিনিসটা আমার আবার মাথায় ইয়ে করছে, না জিন তো আগুন দেখলে ভয় পায়, এরকম একটা চিন্তা ভাবনা। পরে গ্যাস লাইট জ্বালাইলাম 2-3 বার, তাও কান্না থামে না। পরে আমরা আবার আমাদের সাথে আমার আরেক ফ্রেন্ড আছে, ওই একটু হাফেজে পড়তো, মাদ্রাসায় পড়তো আর কি। পরে ওই করছে কি দে আমার আমি জ্বালাইতেছি, পরে ওই করছে কি একটা পলিথিনে আগুনটা জ্বালায় ইয়ের দিকে ফিক্কা মারছে আর কি, আওয়াজটা আসতেছে। পরে ওইখানে ফিক্কা মারার পরে মানে আরো জোরে কান্দার আওয়াজটা বেড়ে গেল, জোরে কান্না করতেছে। হ্যাঁ, আরো আওয়াজটা বেড়ে গেল কান্দা। পরে ওইখান থেকে আমরা পার হয়ে গেছি, ওই এরিয়াটা পার হওয়ার পরে আপনার সামনে একটা জঙ্গল পড়ে, জঙ্গলটা ভয়ানক। ওইখানে আপনার, হ্যাঁ শুনলে অবাক হবেন আপনারা, একসাথে আমাদের ওই দিনে 2টা জিনিসের সাথে আমাদের 2টা জিনিস
জি তিন জঙ্গলের ভিতরে দুইটা জিনিসের সাথে আমাদের মোকাবেলা করতে হয়েছে। জি। এই জন্যে আপনার ওই জঙ্গলটা পার হয়েছি। হ্যাঁ। পার হওয়ার আমাদের বাড়ির রাস্তাতে আর একটা পুকুর আছে, পুকুরের এক সাইডে কবরস্থান, জি। মানে বিষ খাওয়ার সবই কি এভারেজ কবরস্থান, সব কবর দেয় ওখানে, সরকারি জায়গা। সরকারি কবরস্থানে হ্যাঁ, ওখানে সব কবরই দেয়। জি। পুকুরের উপরে আপনার ওইখানে আবার, ওইখানে তো খারাপ জায়গা, এটা আমি জানি। ওইটা আবার ধরেন, এটা আমাদের বাড়ি, ধরেন বাড়ির রাস্তা, হ্যাঁ। আর ধরেন বেশি না 20 মিটার দূরে ওই এরিয়াটা আর কি। জি। আমরা যখন ওই আমাদের বাইরে জঙ্গল মেডিকেল পার হয়ে যখন আমাদের বাইরে রাস্তা ঢুকবো বাম সাইড দিয়ে, হ্যাঁ। ডান সাইডে আপনার ওই যা পুকুরটা, হ্যাঁ। তখন ঢুকবো ডান সাইডে, ওখানে আমাদের ডান সাইডে কবরস্থানটা, আর আমাদের বাম সাইডে আমরা ঢুকবো বাড়িতে। পরে আপনার ওইখানেই ওই 20 মিটার দূরে আপনার লম্বা লম্বা কিছু অদৃশ্য জিনিস দেখা যাচ্ছে আর কি, ছায়ের মতো, আর মাঝে মাঝে আগুন জ্বলতেছে, বড় মানে আগুনের ফুলকার মতো পড়তেছে আর কিরকম আগুনের ফুলকার মতো পড়তেছে। ওইটা দেখে আমরা আবার আমার আর সহ্য হচ্ছে না আর কি, ওদের দুজনে সহ্য হচ্ছে না, জানি না আমার আর সহ্য হচ্ছে না, মানে পিছনে একটা ইয়ে করে আসছে কিন্তু সামনে ওইটা দেখে আমার আর সহ্য হচ্ছে না, পিছনে ভয় পাইছে না। হ্যাঁ, কারণ ওইখানেরটা যেটা পিছনেটা ওটা মেডিকেল এরিয়ার বাইরে বেরোনো, এটা আমার বাপ চাচার কাছে শোনা আছে। কিন্তু সামনে ওইটা খুবই ভয়ানক জায়গা। ওইটা মানে দিনে দুপুরবেলা আমি আমাদের নিজের চোখে দেখা আর কি। আপনার এখনো মাঝে মাঝে করোনা, আপনার 12 সালের করোনা বলতেছে, কিন্তু আপনাদের লেটে বললাম। হ্যাঁ, কিন্তু এখনো মাঝে মাঝে দুপুরবেলা আমাদের এলাকা, আমাদের পাড়ার মহিলাদের, বাচ্চাদের আর কি আক্রমণ করে দুপুর টাইমে এখন পর্যন্ত। তাহলে বুঝতে পারেন কিরকম খারাপ। জি। আমার আর ওই সময় সহ্য হয় না, আমি কি দৌড় দিছি, এমন দৌড় দেওয়াই দিছি, মানে রাস্তার থেকে আমাদের বাড়িটা ধরেন বেশি দূর না, 10 বাড়ির পিছনে। আমি চিৎকার দিয়ে দৌড় দিছি, সিগলানি দিয়ে দৌড় দিছি। এখন দৌড় দেওয়ার পরে এখন আশেপাশের বাড়ির মানুষজন বেরিয়েছে 2-1 জন, কিন্তু আমি আমার বাড়ি পর্যন্ত যাইতে পারি না। আমি 5 বাড়ি পার হয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। 5 বাড়ি পরে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আপনি সবাই পানি টানি দিন। আমার আব্বু আসলো, আসে বললো, কি কাহিনি, তুই মাহফিলে ছিলি, তুই আসার কথা সকালে, আর আজানের পরে তুই এখন আসলি কেন? আর পরে দেখি আপনার ওই যে 2 জন, আমার যে 2 জন বন্ধু ছিল, ওনারা ওই রাস্তাতেই অজ্ঞান হয়ে রয়েছে। হ্যাঁ, আর অজ্ঞান হয়েছিল, আর একজন যেটাকে হাফেজি পড়তো আর কি, ওর উপর ভর করছে, ওর উপর একটা খারাপ জিন ভর করছে। করার পরে যখন ওনাদের যখন ইয়া করে আপনার পানি দিয়ে সেন্স ফিরায়, আপনার একটা স্বাভাবিক ছিল, আর একটা মানে হুমকি দুমকি আঁকে দিচ্ছে। আমাদের দেখে ফেলেছে অবস্থায়, আমাদের দেখা উচিত হয় নাই, আমাদের দেখে ফেলেছে, আমাদের দেখা উচিত হয় না, এরকম আর কি ঘটনা। কিন্তু আমাদের এলাকায় সাহসী লোক আমাদের পারে অনেক কয়টা। একজন ছিল ডাক্তার, নামটা বললাম না, মারা গেছে। উনি বলছে, ওরা তো আর তোমাদের ইচ্ছা করে দেখে নাই, তোমরা ওইখানে ইয়ে করছো, ওরা এখন মাহফিল থেকে আসতেছে বাড়িতে, কে জানে তোমরা ওদের সামনে আগুন নিয়ে খেলা করবা বা একটা জিনিসটা তোমরা রাস্তায় বের হবা। ওরা তো সরল মনে আসতেছে, এরকম আর কি কথা বলে। পরে ওই হাফেজিকে, হাফে মাদ্রাসার হুজুর নিয়ে এসেই যার ফুক দিয়ে আপনার ওনাকে ছাড়িয়ে নিয়েছে আর কি পরের দিনে, যে একটু কিছু লওয়ার ঘটনা। তা জ্বর তো আমাদের 3 জনেরই ছিল টানা 3 সপ্তাহ ধরে, 1 সপ্তাহ ধরে, সরি, আর কি ঘটনা ছিল। তো বড় মতনই খোরশেদ আলমের কাছ থেকে কিন্তু আমরা একটা গ্রামের ঘটনা শুনতে পেরেছি। তো ওনার কাছে আসলে মনে করেন গ্রামের ঘটনাগুলোই অনেক বেশি, আর ওনার বাবার কাছে অনেক ঘটনা আছে, যা বলতে গেলে মনে করেন একটা ঝুলি আছে ঘটনার। তো ঝুলি থেকে মনে করেন এক একদিন এক একটা ঘটনা দিবে। ওনার বাবার ঘটনা আজকে উনি বলে নেই, তো এর আগে অনেক ঘটনাই বলছে ওনার বাবার সাথে ঘটে যাওয়া, ওনার মার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। তো খোরশেদ আলমের ঘটনাটাও আজকে ইন্টারেস্টিং ঘটনা ছিল, যেহেতু গ্রামের ঘটনা মানে একটি ভৌতিকতার শেষ নেই বললেই চলে। অনেক ভয়ের যে ব্যাপারটা, গ্রামের ঘটনা আসলে মনে করেন সবার কাছে খুব প্রিয়। আর আমরা আসলে মনে করেন আপাতত আমাদের কাছে যে নিজের যে শোনা বা সংগ্রহ করা ঘটনা যেগুলো আছে, ওগুলোই আপাতত আপনাদের বলছি। তো আপনারা চাইলে ঘটনা শেয়ার করতে পারেন।
আমাদের জিমেল হলো মাঝরাতের ভৌতিকতা, যা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে আমরা পিন করে দিব। সেখানে আপনারা নিজেদের সাথে ঘটে যাওয়া যত ঘটনা আছে সব শেয়ার করতে পারবেন। আর আপনারা চাইলে সেখানে নিজের ঘটনা লিখে বা ভয়েস মেল করে পাঠাতে পারেন। তো আজকে দুজনের ঘটনা আমরা শুনেছি, তো আজকে আমি তৃতীয় ঘটনা বলে আজকে আমাদের যে মাঝরাতের ভৌতিকতা এটা শেষ করব। তো তৃতীয় যে ঘটনাটি আছে আমি বলা শুরু করলাম। তো ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে, যার নাম ফারুক। তো ও কি করেছে মনে করেন, একদিন বাবা মার সাথে রাগ করে প্রায় রাত প্রায় 1টার দিকে, তো আমি ওর যে এলাকা থাকতো এলাকাটার বর্ণনা আমি দিয়ে নিই। তো ও একটু আমরা যে সাভার এরিয়ায় থাকি, সাভার এরিয়ার যে গাজীরচট এরিয়া, গাজীরচটের পিছে ঈদগাহ আছে, ঈদগাহর পিছনে একটা জায়গা আছে যেটার নাম ডিপ্পার। তো মোটামুটি যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে নেই, ওই এরিয়াটা একটু শুনশান, আর ওই এলাকায় মানুষজনের চলাফেরা কম, আর 9টা-10টার পরে দিনে ওই এলাকায় মানুষ কম যায়। জি। আর 9টা-10টার পর ওই এলাকা একবারে জনশূন্য বললেই চলে। 2-1টা বাড়ি আছে যেখানে অল্প সংখ্যক কিছু মানুষ থাকে, ওটা থাকা না থাকার সমান কথা। তো ঘটনাটা যেহেতু আরও 3-4 বছর আগের, তো তখন ওইরকম মানুষ থাকতো না, কিন্তু ওইখানে একটা মসজিদ ছিল, যে এলাকার মানুষ যে ওইখানে নামাজ পড়তো, টুকটাক যারা নামাজ পড়তো। তো ওইখানকার এই ঘটনা আমি বলছি। তো ও কী করলো মনে করেন, রাত বাবা মার সাথে ঝগড়া করে প্রায় রাত 12টার দিকে বাবা মার সাথে ঝগড়া হয়েছে। তো রাত 12টার দিকে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে ও কী করলো, যে বের হয়েছে তো হয়েছে, আর আমি বাসায় ফিরবো না আজকে রাত্রে, আমি এইখানেই থাকবো। তো ওর মাথায় ওইরকম কোনো আইডিয়া ছিল না যে ওইখানে এরকম কিছু আছে বা কিছু থাকতে পারে। মসজিদের নাকি ওই ডিপ্পারে মসজিদের পাশে। ডিপ্পারে তো আপনারা দেখেছেন যে ওই সময় ধান চাষ করা হতো, আপনারা দেখেছেন। আর মাঝে মাঝে যে সময় একটু ধান চাষ না করা হতো, ধান চাষ এসেছে ঘাস চাষ করা হতো। তো ঘটনাটা হচ্ছে একটু শীতের দিকে। তো শীতের দিকে তো সচরাচর সবাই মনে করেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো ওইখানটা ছিল একবারে মনে করেন তখন, এখন যে 2-1টা বাড়ি আছে, তো তখন মনে করেন 2-1টা বাড়ি কিন্তু ওইরকম ছিল না। তো সেই কারণে মনে করেন ও করছে কি মনে করেন, এই ইসের দিকে মসজিদের পাশেই একটু দূরে প্রায় 1-150 মিটার দূরে একটা খেজুর গাছ ছিল। তো ওইখানে তখন ধানও ছিল। তো খেজুর গাছের ওইখানটা ছিল মনে করেন একটা আইলের মতো, আইলের ভিতরে এই খেজুর গাছটা। তো ও ওইখানেই মনে করেন রাত্রেবেলা বসে ছিল, মনে করেন ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, যেহেতু রাত 12টা-1টার দিকে ও গেছে। তো ও বসে থাকতে মনে করেন একা একা কী করবে না করবো, ওর মনের ভিতরেও হালকা একটু ভয় ছিল যে এত রাত্রে একা আসছে, যে কোনো কিছু হয় কি না, এরকম বিষয়। তো হালকা যখন ভয় পাচ্ছিল মনে করেন, এরকম করতে করতে ওই প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে। তো ও ওরকম কিছু দেখেনি। তো যখন ধীরে ধীরে আস্তে আস্তে ওর ভিতরে মনে করেন শুনশান, ঠান্ডাও পড়তেছে, কিছু মনে করেন বাসায় যাবে রাগ করে আসছে, ওই রাগটা ওর ভিতরে কাজ করতেছে। তো ওই নিয়েও বাসাও যাইতে পারতেছে না, ওইখানে একটু কষ্ট হইতেছে, কিন্তু তাও ওইখানে রাগটা যে রাখছে, রাগটা মনের ভিতরে পয়সা রাখছে যে বাসায় যাবো, এরকম কিছু না। মা বাবার সাথে যে রাগ করছে, রাগ করেই আছে, মনে করেন বড্ড জেদি ছেলে যেরকম। তো প্রায় যখন রাত 3টা বাজে, এটা কিন্তু শীতের শুরুর দিকে, প্রায় অক্টোবরে যখন হালকা শীত পড়ে, রাত্রের দিকে কুয়াশা পড়ে, তখন ওইরকম প্রায় রাত 3টার দিকে হঠাৎ করে দেখে যে ওই আইলের পাশে যে এখানে বসেছিল তার একটু দূরে একটা রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে দেখে যে জুব্বা পরা একটা লোক যাইতেছে। তো তখন ওর কাছে ফোন ছিল না, ফোন ওইরকম ইউজ করে না, বাটন ফোন ছিল, যেটা মনে করেন ও বাসায় রেখে আসছে। বাবা মার সাথে রাগ করার পরে মনে করেন মোবাইল টোবাইল ছাড়াই ও আসছে, যেহেতু ফোনটা রেখে আসছে। তো ওই ভাবছে হয়তো বা আজানের সময় হয়েছে, জুব্বা পরা লোক যাইতেছে। তো ও আর ওই সময় একটা জিনিস খেয়াল করে, যে পা দিয়ে যে হাঁটতেছে, জুব্বা পরা পা দিয়ে হাঁটতেছে, পাটা মনে হয় হাওয়ায় ভাসতেছে। শব্দ নেই আর কি, শব্দ এরকম নাই, একটু দূরে ছিল তো রাস্তাটা। তো ওই রকম ও খেয়াল করে না, ও ভাবতেছে যে হইতে পারে যে দূর থেকে দেখতেছি, বা ঘাস আছে, ঘাসের নিচ দিয়ে হাঁটতেছে, বা পা আছে। কিন্তু জুব্বাটা মনে করেন উনি একটু লম্বা টাইপের ছিল, প্রায় 7 ফিটের মতো। তো ও ওইরকমভাবে মনে তখনও কিছু নেই, বা হালকা ভয় পাইছে। হালকা ভয় পাওয়ার কারণ হলো এত রাত্রে মনে করেন একাই যাইতেছে, ও ভাবছে যে আজান দেওয়ার সময় হয়েছে, কিন্তু তখন রাত বাজে 3টা থেকে 3:30। তো ওইরকমভাবে করার পরে ও যখন দেখে যে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছে, ও ভাবছে হয়তো বা মসজিদে যাবে, একটু পরে আজান দেবে, যেহেতু ওর কাছে ফোন নাই।
তো ও ওইরকমভাবে মনে করেন খেয়াল করার পরে তাও মনে করেন ও দেখতেছে যে কেউ মনে করেন মসজিদের দিকে আসতেছে না এমন কিছু, বা আজানও দিচ্ছে না। অথচ তখন একটু ভয় পায় যে দেওয়ার কথা, আজানও দিতেছে না, হুজুরও আসলো না, হুজুরও তো এদিক দিয়ে যায়। তো ও আর কিছু করতে পারতেছে না যে কি করবে না করবে। তো ওইখানেই মনে করেন ঘাপটি মেরে বসেছিল যে এইখান থেকে নড়তেও পারতেছে না। তখন মনে করেন ধীরে ধীরে আস্তে আস্তে ভয় ঢুকতেছে। তো হুট করে যখন ও ডান দিকে বাম দিকে তাকাইতেছে, তখন কিরকম জানি একটা মনে করেন শরীর ভারবার মনে করেন কাজ করতেছে, যে আশেপাশে পাতা নড়তেছে কিন্তু কোনো বাতাস নেই, গাছপালা নড়তেছে, করতেছে, কোনো বাতাস নেই। তো তখন কি করলো যে মসজিদের দিকে যাওয়ার কথা ভাবলো। তো আস্তে আস্তে মসজিদের দিকে যাওয়ার কথা ভাবলো, কিন্তু ও ওই ঠাজে দাঁড়াবে ওই সাহসটা পাইতেছে না যে কী হয় না হয়। ওই সাহসটা ওর ভিতরে কাজ করতেছে না, যে অনেকক্ষণ আগে যে ওই লোকটাকে দেখছে, ওই সাহস নিয়ে মনে করেন যে ও আর করতে পারতেছে না, ওইখান থেকে করতে পারতেছে না। তারপরে কিছুক্ষণ পরে অনেকক্ষণ, প্রায় ওর কাছে মনে হইতেছে 3-4 ঘন্টা পার হয়ে যেতেছে, তাও মনে করেন কিছু হইতেছে না। পরে প্রায় 4:30টার দিকে মসজিদে আজান দেওয়া হয়। তো আজান দেওয়া যায়, হুজুর যে ওইখান থেকে গেছে ও আর ওইটা খেয়াল করেনি বা বুঝতে পারে না যে হুজুর যে গেছে, কিন্তু হুজুর যে যায়, হুজুর কিন্তু ওকে দেখছে, কিন্তু ও কীভাবে জানি হুজুরকে দেখে নাই। যে সচরাচর যে ওই লোকটা গেছে তখন কিন্তু ও খেয়াল করছে, কিন্তু ওইরকম হয়তো বা ওর মাইন্ড ম্যানিপুলেট করে ওইরকম ওরকম কিছু যে ওই দিকে ওর খেয়ালই ছিল না, অন্যদিকে খেয়াল ছিল। তো যখন আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে মনে করেন শরীরটা পাতলা হয়ে যায়, আর সব দিকে মনে করেন যে গাছপালা স্বাভাবিক যে নর্মাল হয়ে যায়। পরবর্তীতে ও ধীরে ধীরে মসজিদে যাওয়ার পরে এরকম যায় দেখে যে ওই লোকটারও খুঁজতেছে, তারপরে যে ভয় পেয়েছে তারপরেও খুঁজতেছে, যে ওই মনে সান্ত্বনা দেওয়ার জন্য যে ওই লোকটা মসজিদে আসছে। যে যখন খোঁজার পরে দেখে যে না, মসজিদে আজান যখন দিয়েছে মসজিদে তখন হুজুর একাই ছিল। যে হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর এরকম এরকম, তাও তো অনেকক্ষণ আগে একটা লোক আসছে, ওই লোকটা কোথায়? তো ওই লোক বলতে এরকম তো কেউ আসে নাই, আর বাবা তুমি এদিকে আসো। তো পরে এদিকে আসার পরে ও জিজ্ঞেস করলো কেন হুজুর? হুজুর আর তখন কিছু বলে নাই। না বলার পরে ও বললো কি, তখন হুজুরের সাথে মনে করেন সুন্নত নামাজ পড়ে বাকি যে মুসল্লিরা ছিল ওনাদের সাথে নামাজ পড়ার পরে হুজুর এই দোয়া কালাম মোনাজাত, সকালে একটু লেট করে মোনাজাত যেহেতু হয়, মনে করেন আলো যখন ফুটার পরেই হুজুর ওকে বললো যে এরকম এরকম, তুমি তো এখানে আসছিলে, তুমি তো কপাল ভালো, তোমাকে কিছু করেন। আর এই তুমি যে সাদা যে লোকটা দেখছো, উনি তো মানুষ না, উনি এখানে যে তুমি একটা খেজুর গাছ দেখছো, খেজুর গাছের নিচে যদি বসেছিলা, ওই গাছে এই জিনটা থাকে, কিন্তু তোমারে হয়তো বা দেখা উনি অন্য দিক দিয়া, বা তোমার জিনটা ওইরকম যে ওইরকম না, ওই জিনটা খারাপ, কিন্তু তোমার যে কেন কিছু করলো না আমি কিছু বুঝতে পারিনি। তো হুজুর বললো যে তোমার কপাল খুব ভাগ্য বলে রাত্রেবেলা এরকম এদিকে অন্তত তুমি এদিকে আসবা না। আর আসলেও বাবা মার সাথে রাগ করা ভালো না। অনেক কিছু বোঝানোর পরে যে বাবা মার সাথে সব কিছু খুলে বলছে আমার বন্ধু। পরে লাস্টে যখন এর কথা বলে, পরবর্তীতে এরপর থেকে রাত 12টার পরে অন্তত ওই দিকে আর যায় না। আর এরপর থেকে ওর একটা বিষয় ভালো হয়েছে, হুজুর বলার পরে বাপ মার সাথে এখন পর্যন্ত আর কোনো রাগ করে না। বাপ মার সাথে আছে, বাপ মার যত চাহিদা আছে, চাকরি নেওয়ার পরে বাপ মার যত চাহিদা আছে, যতটুকু যা করা ও নিজ দায়িত্বে করে। যে বাপ মারে ফালায় দেওয়া বা বাপ মার কোনো কিছু খাওয়া দাওয়া যা আছে সব নিজ দায়িত্ব পালন করে, মনে করেন নিজে না খেলেও বাপ মার জন্য এটা করে। তো আমার মনে হয় ওই ঘটনার পর থেকে ও এই শিক্ষাটা পাইছে। তো এই ছিল আমার ঘটনা। আমার বন্ধু আর বন্ধুর ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যাতে ওরা ভালো অবস্থানে থাকে, আল্লাহ ওদের যাতে হায়াত নসিব আর আয় বরকত বাড়িয়ে দেয়। তো এই ছিল আজ মাঝরাতের ভৌতিকতার শেষ ঘটনা। তো আপনারা যারা শুনেছেন তারা তো সাথেই আছেন, আর যারা এখনও করেন নাই, যারা শুনতেছেন তারা অবশ্যই তাদের বন্ধুর সাথে ঘটনাগুলো শেয়ার করবেন। আর তার ফ্যামিলির যত মেম্বার আছে সবার সাথে ঘটনাটা একসাথে বসে শুনবেন, যাতে সবাই মাঝরাতের ভৌতিকতার সাথে হারিয়ে যেতে পারেন। আর আমাদের জিমেল মাঝরাতের ভৌতিকতা@gmail.com। সবাই এখানে ঘটনা পাঠানোর চেষ্টা করেন। আপনাদের ঘটনা আপনারাই যখন নিজে শুনবেন বা অন্য বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, আমাদের সাথে আরও অনেক মানুষ যোগ হবে। আমরা চাই পুরো বাংলাদেশের ভিতরে ছড়িয়ে যেতে, যাতে সবাই সবার অনুভূতিগুলো শেয়ার করতে পারে, সবার সাথে ঘটনা শেয়ার করতে পারে, সবার যে বাস্তব যে ঘটনা। আমরা কিন্তু এখনকার সময় মডার্ন যুগ হলেও কিন্তু এই জিন বাস্তবটা আমরা সবাই বিশ্বাস করি। আর দেশ গ্রামের যে ঘটনাগুলো আছে সবাই সবার আপন মনে শেয়ার করার চেষ্টা করবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।